নমস্কার স্যার। নমস্কার। আগের ভিডিওতে আমরা আপনাকে বলেছিলাম যে পরবর্তী ভিডিও আমরা লাদাখের উপর বানাবো, তাই আজ আপনার কাছ থেকে আমি লাদাখ ট্যুর সম্বন্ধে জানতে চাইছি, যদি একটু কাইন্ডলি সেটা নিয়ে বলেন। লাদাখ ট্যুর তো প্রতি বছরের মধ্যে আমি একটা কি দুটো করে লাদাখ আমি করি। জেনারেলি আমি লাদাখ বছরে দুটো ট্যুর করি, একটা হচ্ছে আর্লি জুন আর একটা হচ্ছে আগস্ট। আর্লি জুনে কেন করি? লাদাখ জেনারেলি ওপেন হয়েছে এপ্রিল মাসের এন্ডের দিকে, মে মাস এর শেষের দিক থেকে মোটামুটি রোডগুলো আর কি চলনসই হয় রুটটার জন্য। তো মে মাসের সেকেন্ড উইক থেকে রাস্তা মোটামুটি ওপেন হয়ে যায়। আমরা জুন মাসে একটা ট্যুর করাই আর একটা আগস্ট। জুন মাসে যে ট্যুরটা করাই সেই ট্যুরটার মধ্যে থাকে হচ্ছে প্রচুর বরফ পাওয়া যায়। লাদাখ তো খুলবে মাত্র মে মাসের পরে খুলবে, আবার সেপ্টেম্বরের মিডিল বা সেপ্টেম্বরের মিডিল থেকে হাওয়া শুরু হয়ে যায়। এরপর আস্তে অনেকে লোক পুজোর সময় যায়, বাট তখন গিয়ে প্রচুর হাওয়া থাকে, প্লাস ট্রেন গুলো পাওয়া যায় না। ফলে আমরা আগস্টটাকে লাস্ট ধরি, কারণ আগস্ট হচ্ছে লাদাখের বসন্তকাল বলা হয়। তো বসন্তকালে যেমন ফুল ফোটে, তাহলে পাহাড়ও সেমনি ফুল ফোটে, ফল হয়। ফলে ওই সময় আর একটা লাদাখের বৈচিত্র্য। আর জুন মাস হচ্ছে লাদাখের যে বৈচিত্র্য, সেটা হচ্ছে ওই সময় বরফে মোড়া থাকে লাদাখ, যেটার জন্য আমরা বেশি পাগল। এই লাদাখ রুটটাতে যেতে গেলে প্রচুর পাস আছে। আমাদের রুটটা দুটো ভাবে শুরু হয়। নর্মালি কেউ লাদাখ করে হচ্ছে কাশ্মীর দিয়ে, কেউ লাদাখ করে হচ্ছে হিমাচল। তাহলে কেউ যদি লাদাখ করে, অনেকে যেটা করে সেটা হচ্ছে আমরা শ্রীনগর দিয়ে লাদাখ শুরু করলাম, লাদাখ করে মানালি দিয়ে ব্যাক, এটা একটা হতে পারে। অথবা মানালি দিয়ে শুরু করলাম, শ্রীনগর দিয়ে ব্যাক। কিন্তু আমি সবসময় সাজেস্ট করব লাদাখ ট্যুর করতে গেলে আমি শ্রীনগর দিয়ে ট্যুর, কারণ শ্রীনগর থেকে রোডটা হচ্ছে 475 আর মানালি থেকে হচ্ছে 450, বাট এই 475 এর মধ্যে অনেক গ্রেডিয়েন্টস অনেক কম আছে। যেটা মানালি দিয়ে রাস্তা সেটা অনেক আপ এন্ড ডাউন করে যেতে হয়। ফলে যাত্রা প্রথম যখন আমরা শুরু করছি, বৈচিত্র্য অনেক বেশি সুন্দর, সেটা হচ্ছে শ্রীনগর রুটে। আর যদি বলি ভয়ঙ্কর বৈচিত্র্য, সেটা হচ্ছে মানালি রুটে। আমি লোককে তো ঘুরতে নিয়ে যাচ্ছি, আমি ভয়ঙ্কর বৈচিত্র্য নাই বা দেখালাম, বৈচিত্র্যটাকেই দেখালাম। সেই জন্য আমি সবসময় ট্যুর শুরু করি হচ্ছে শ্রীনগর দিয়ে। আর একটা কথা, এই ভয়ঙ্কর বৈচিত্র্য, কারণ লাদাখের বৈচিত্র্যের মধ্যে কিছুটা তো ভয়ঙ্কর আছেই। এতগুলো পাস, 14,000, 16,000, 18,000, এতগুলো ক্রস করছি। আর যে লোকগুলো আমাদের সঙ্গে টুরে যায় তাদের সবারই বয়স 50, 60 কি 40 অ্যাবাভ। তাদেরকে না একটু ভয়ঙ্কর বৈচিত্র্য একটু বাদ দিয়ে টুরটা করতে চাই। ফলে যেটা আমি করি, এত কিছু দেখানোর পরে আমি আর মানালি রুটে ফিরে যাই না। লাদাখের সৌন্দর্য হচ্ছে ন্যাড়া পাহাড়ের সৌন্দর্য, অর্থাৎ যেটাকে বলে কোল্ড ডেজার্ট, এটাই হচ্ছে লাদাখ। কোল্ড ডেজার্টের বৈচিত্র্য একটা আমরা রাস্তায় যেতে যেতে পাই। অর্থাৎ যখন আমরা শ্রীনগর থেকে জার্নি শুরু করব, আমরা যখন জজিলা ক্রস করে জিরো দিয়ে যখন এগিয়ে যাব, তখন থেকেই পাশ দিয়ে সিন্ধু নদ বয়ে গেছে, আমরা লাদাখের সৌন্দর্য বা ন্যাড়া পাহাড়ের সৌন্দর্য আমরা দেখতে পাবো। তো ন্যাড়া পাহাড় যে কত সুন্দর হতে পারে, সূর্যের রিফ্লেকশনের উপরে পাহাড়ের রংটা বদলায়, পাথরের উপরে যেভাবে কালারের রিফ্লেকশন হয়, সেইভাবে সৌন্দর্যগুলো তোমার আপনাদের বা আমাদের চোখে ধরা যায়। সেটা কখনো নীল হতে পারে, কখনো ডিপ নীল হতে পারে, কখনো ব্ল্যাক হতে পারে, কখনো গ্রিনিশ লাগে, জাস্ট শ্যাডো গুলো এসে রিফ্লেকশন হয়। আর এই সৌন্দর্য আরো একটু ভালো দেখা যায় যখন লে থেকে ফ্লাই করে আমরা দিল্লিতে আসি। লে থেকে মানালি হয়ে আসতে গেলে আমাদের এক্সট্রা 5 দিন লাগে। এই 5 দিনটাকে অ্যাভয়েড করে যদি আমি লে থেকে ডাইরেক্ট দিল্লি আসি, লাদাখের আর একটা সৌন্দর্য চোখে পড়ে যখন ফ্লাইটটা লে থেকে যখন দিল্লি রুটে উঠলো। দেখবার মতো সৌন্দর্য, অতুলনীয় একটা সৌন্দর্য চোখে ধরা পড়ে। ন্যাড়া পাহাড়ের যে কত কালার হতে পারে
সেটা তখন বোঝা যায়। সেই জন্য আমার লে বা লাদাখ ট্যুরটা আমি একটু নতুন ভাবে তৈরি করি। বুঝতে পারলাম। তা আপনি যে বলছেন আপনি ফ্লাই করে নিয়ে আসেন আপনার কাস্টমারদের যারা যায় আপনার সাথে, তো যখন ফ্লাইটটা যেটা দেয়া থাকে সেটা কি আপনি নিশ্চয়ই মানে ডে ফ্লাইটই দেন যাতে সব যে কোনো পাহাড়ি জায়গা অল্টিটিউডে, যে হাই অল্টিটিউডে সকালের ওয়েদারটা খুব ক্লিয়ার থাকে। সূর্য ডোবার পর থেকে বা তার আগে থেকে ওয়েদার কিন্তু খারাপ হতে থাকে। এটা যে কোনো পাহাড়েরই বৈশিষ্ট্য। সেই জন্য যত হাই অল্টিটিউড যেগুলো এয়ারপোর্ট আছে দেখুন সমস্ত ফ্লাইট কিন্তু মর্নিং এ ছাড়ে, 8টা 9টা 10টা 11টা হার্ডলি 12টার মধ্যে সমস্ত ফ্লাইট, মানে আর্লি মর্নিংও ছাড়ে না, এই 5টা 6টা, ওই 5টা 6টার পর থেকেই শুরু হয়ে যায়। আচ্ছা। আর সূর্যটা উঠলো এবং সকাল সকাল সমস্ত ফ্লাইটগুলো যেগুলো পাহাড়ি এয়ারপোর্ট সব সকালবেলায় সমস্ত ফ্লাইট ছাড়ছে। তা আপনার এই লাদাখ ট্যুরে সাইট সিইং কোন কোন জায়গাতে আপনি করাচ্ছেন? লাদাখে তো অনেক জায়গা। লাদাখের অনেক জায়গা আছে। আগে লাদাখ ট্যুরটা নর্মালি যেটা হয়, যখন আমি আগেই বললাম যে আমরা লাদাখ ট্যুরটা শুরু করি কাশ্মীর দিয়ে। তা লাদাখের মেইন অ্যাট্রাকশন যেটা সেটা হচ্ছে লে নুব্রা প্যাংগং সুমোরাই, এটা হচ্ছে লাদাখের মেইন অ্যাট্রাকশন। তা আমরা শুরু করি যেহেতু শ্রীনগর দিয়ে। এবার একটা লোককে যখনই আমরা বলবো, একটা টুরিস্টকে, যে আজকে শ্রীনগর দিয়ে ট্যুরটা শুরু হবে, অর্থাৎ আজকে নামলাম শ্রীনগর, পরের দিন তার ট্যুরটাকে ডিপার্চার করি না, একটা কিন্তু শ্রীনগর অল্টিটিউড একটা লোককে অ্যাক্লিমেটাইজ করতে হবে। কারণ লাদাখ ট্যুরের মেইন হচ্ছে শরীরটাকে ফিট রাখা। কেন হচ্ছে অল্টিটিউড 6,500 থেকে 8,500, 11,000, 17,000, 18,000, 14,000, এটা হচ্ছে অল্টিটিউড গেইন করতে হয়। ফলে এই অল্টিটিউডে আপনার শরীরকে ঠিক রাখা এটা একটা বিরাট দায়িত্ব। এর নিয়ম হচ্ছে আমি অল্টিটিউডটা ধীরে 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 গেইন করব, তাহলে আমার শরীর ওই অল্টিটিউডের সঙ্গে ধীরে ধীরে আমাদের শরীরটা অ্যাক্লিমেটাইজ হয়। সুতরাং আমরা যখন ট্যুরটা শুরু করি, আমরা প্রথম কোথায় ঢুকি? শ্রীনগর। অল্টিটিউড কত? 6,500। তাহলে 6,500 আমি 2 দিন রাখলাম। তারপরে রুটে গেলাম হচ্ছে কার্গিল। অল্টিটিউড কত? 8,000 থেকে 8,500। তার আগে আমি ক্রস করে এসেছি 11,000 জজিলা, ওখানে 2 দিন আমি থাকি। কারণ কি, কার্গিলের সমস্ত ট্যুরে থাকে 1 দিন, বাট আমরা কার্গিল ট্যুরে 2 দিন থাকি। কারণ কার্গিল থেকে আরেকটা নতুন পথ বা নতুন একটা রুটে মিলে যাই, সেটা হচ্ছে সুরা ভ্যালি। সুরা ভ্যালি নামটাই বড় সুন্দর, খুবই একটা সুন্দর উপত্যকা। এটা একদিন একটা সাইট সিইং আমরা করি। যদিও সুরা ভ্যালির রাস্তাটা আরো এগিয়ে গেছে হচ্ছে জাস্কারের থেকে, জাস্কার অব্দি আমরা যাই না, আমরা সুরা ভ্যালি করি। তারপরে হচ্ছে আমরা কার্গিল থেকে চলে যাই হচ্ছে লামায়ুলি হয়ে লে। লের অল্টিটিউড কত? 11,000। ছিলাম কত আগের দিনে? 8,500। পরের দিন এবার লেতে আমি যখন ঢুকলাম, লেতে আমি আবার 2 দিন স্টে করলাম। লের অল্টিটিউড 11,000 হলেও দিনের বেলা কিন্তু খুব গরম থাকে। দেখবেন অনেক সময় একটা জাস্ট লোকে স্যান্ডউইচ পেরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যেই সূর্য ডুবে যায় ট্রিমেন্ডাস ঠান্ডা। এই চেঞ্জেসটা সূর্য ডোবার আগে এবং সূর্য ডোবার পরে, এটা লোকে ঠিক বুঝতে পারে না। ফলে লেতে কিন্তু অনেক লোক হবে না, বেশি তো ঠান্ডা নেই, ফলে লেতে কিন্তু অনেক এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়। আমার সাজেশন প্রত্যেকটা গেস্টকে সূর্য ডোবার আগে ঘরে ঢুকে যান, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকে এবং জামা কাপড়, জ্যাকেট, সোয়েটার দিয়ে ঘরে থাকুন। এরপরে আমরা যাই, লে থেকে যাই হচ্ছে নুব্রা। লে থেকে নুব্রা বা নুব্রা ভ্যালি যাওয়ার সময় হাইয়েস্ট মোটরেবল রোড বা খারদুংলাকে ক্রস করে যেতে হয়, যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট মোটরেবল রোড, 18,600 ফিট বোধ হয়। এটা ক্রস করি, আমরা ওখানে থাকি। ওখান থেকে আমরা যাই হচ্ছে টুট্টু ভিলেজ, ওখানে 2 দিন থাকি আমরা নুব্রা। যেদিন নুব্রা পৌঁছালাম, পরের দিন আমরা ওখান থেকে যাবো টুট্টু। টুট্টুকটা কি? টুট্টু ভিলেজটা হচ্ছে, এটা পাকিস্তানের একটা ভিলেজ ছিল, যেটা এখন ইন্ডিয়ার মধ্যে এসছে। এই টুট্টু ভিলেজটা দেখবার মতো। ওখানে একটা দিন
আমরা ঘুরে আসি। এরপরে প্যাংগং, প্যাংগং থেকে আমরা প্যাংগং দেখবার পরে আমার মনে হয় না খুব সমরালি দেখবার আছে। রুটটা অনেকটা লম্বা এবং সমরালিতে একটা শ্বাসকষ্টের একটা প্রবলেম হয়, ফলে আমি আমার ট্যুর থেকে আমি সমরালিটাকে বাদ দিয়েছি। দুটো কারণ, একটা হচ্ছে প্যাংগং লেককে দেখবার পরে সমরা লেক দেখবার প্রয়োজন হয় বলে মনে হয় না, নাম্বার 1। নাম্বার 2, সমরালির অ্যাকোমোডেশন এবং সমরালিতে ব্রিদিং ট্রাভেলটা খুব বেশি হয়। এই জন্য সমরালিতে মনে হয়েছে আমার পক্ষে যে আমি তো এতগুলো জায়গা দেখাচ্ছি, মনে হয় না সমরালি এই লম্বা রুটের লোককে নিয়ে খুব একটা কষ্ট দেওয়া। ফলে ওখান থেকে ব্যাক করে এসে আমরা লেতে থাকি একটা দিন। পরের দিন সকালবেলা অনেকে ভাববে যাবে মানালি রুটে, না, ওখান থেকে ডাইরেক্ট ফ্লাইট দিল্লি, 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট লাগে। দিল্লি এসে একদিন রেস্ট নিন, বা বিকালের ট্রেন বা ফ্লাইট ধরো ব্যাক টু ক্যালকাটা বা ব্যাক টু নিজস্ব ডেস্টিনেশন। এই হচ্ছে আমার শিডিউল। বুঝতে পারলাম। তা আপনি যেগুলো মেনশন করলেন যে গুরাজ ভ্যালি, টুটু, ডুমরা, সুরা ভ্যালি, আচ্ছা গুরাজ ভ্যালিটাতে দেখার কি আছে? হ্যাঁ, আর একটা বলার যেটা ছিল, লাদাখ ট্যুরের সঙ্গে যেটা আমরা করি সেটা হচ্ছে লাদাখ ট্যুরটা যেহেতু আমরা কাশ্মীর দিয়ে শুরু করি, ওখানে একটা কাশ্মীর একটা সুন্দর ভ্যালি আছে, এটা গুরাজ ভ্যালি। এই গুরাজ ভ্যালিটা খোলে 4 মাসের জন্য সারা বছর। এটা বোধহয় খোলে এপ্রিলের মিডিল থেকে, বন্ধ হয়ে যাবে সেপ্টেম্বরের এন্ডে। 4 থেকে 5 মাস খোলা থাকে। তো যে সময়টা খোলা থাকে এই সময়ের মধ্যে আমার লাদাখ ট্যুরটা হয়। সেই জন্য আমি লাদাখ ট্যুরের সঙ্গে এই গুরাজ ভ্যালিটাকে অ্যাড করি। গুরাজ ভ্যালি যেতে সময় লাগে শ্রীনগর থেকে 6 আওয়ার্স। একটা সুন্দর ভ্যালি, ভার্জিন ভ্যালি বা অফবিট অফ কাশ্মীর বলতে পারেন। এই ভ্যালিটা যে ঠিক আছে আমি তো লাদাখ করাচ্ছি, তার সঙ্গে কাশ্মীর ট্যুরটাকে একটু এক্সটেনশন করে আমি গুরাজটাকে 2 নাইট ওখানে লোককে নিয়ে যাই। সিন্ধু নদের বৈচিত্র্য দেখতে গেলে বা ভার্জিন পাহাড়ের বৈচিত্র্য দেখতে গেলে সেটা সম্বন্ধে বললেন। এবার আসি একটু অ্যাক্টিভিটির কথাতে। অ্যাক্টিভিটি আপনি কি কি রেখেছেন আপনার এই ট্যুরে? এই ট্যুরের মধ্যে অ্যাক্টিভিটি হচ্ছে, ট্যুরটা কিন্তু প্রতিদিনই আমাদের জার্নি আছে। এরকম নেই গিয়ে রেস্ট নেব, খুব করে মাছ মাংস খাবো, তা নয়। ট্যুরটা বেসিক্যালি, লাদাখ ট্যুরটা একটু বেসিক্যালি একটু অ্যাডভেঞ্চার ট্যুর। ডে 1 থেকে ডে এন্ড পর্যন্ত প্রতিদিনই জার্নি। ফলে জার্নিটা কত? 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা। এবং এই যাত্রাপথটাই হচ্ছে আপনার দেখবার। আমি যখন লে থেকে যখন কার্গিল যাচ্ছি, আমি কার্গিলে যখন হোটেলে গিয়ে সন্ধ্যাবেলা ঢুকলাম, তখন আর কিছু করার নেই। তখন হচ্ছে যাবো, ফ্রেশ আপ হবো, ডিনার করবো, শুয়ে পড়বো।
কালকের জন্য প্রস্তুতি আবার আমি কালকে সেম যাত্রা। প্রথম দিন আমাকে জজিলা ক্রস করতে হবে, জজিলাটা ক্রস করতে ভীষণ সুন্দর লাগে। এরপর কার্গিল মিউজিয়াম আছে দেখবার মতো, ফলে যা যা সাইট সিং এই রুটে সব কিন্তু রাস্তায়। এবার যেদিন আমরা কার্গিল থেকে সুরাভ্যালি করবো, সুরাভ্যালিও দেখবার, তার আগে হচ্ছে এরপরে লামায়ু দেখবার। যখন আমরা লে থেকে স্টার্ট করবো, লেতে লোকাল সাইট সিং রয়েছে। লে থেকে যখন আমরা নুব্রা যাব, তখন খারদুল্লা ক্রস করব, 18,700 ফিট ক্রস করে আমরা খারদুল্লা ক্রস করব, করে আমরা নুব্রাতে ঢুকবো বিকালবেলা গিয়ে যখন আমি হোটেলে ঢুকলাম, তখন তো মনে হলো তো সারাদিন জার্নি করলাম, সাইট সিং কমপ্লিটলি আমার হয়ে গেল। সেম এরপরে হচ্ছে নুব্রার পরে প্যাংগং, সবকিছু যা কিছু সৌন্দর্য সব রাস্তাতেই পড়ে আছে। ফলে আমরা হোটেলে যখন যাই তখন জাস্ট সিম্পলি রেস্ট অ্যান্ড ডিনার, যা কিছু সাইট সিং সব রাস্তা। আচ্ছা দাদা, আপনার ট্যুর সম্পর্কে জানতে পারলাম। এবার আসি ইনক্লুশনের ব্যাপারে। আপনার এই প্যাকেজের মধ্যে আপনি কি কি দিচ্ছেন, মানে ইনক্লুড কি কি থাকছে? আগে প্যাকেজটা কত সেটা আগে বলুন। হ্যাঁ অবশ্যই। এই প্যাকেজটা খুব নর্মাল ওয়ে আমি রেট করেছি 37,000। এর মধ্যে কিন্তু 37 এর মধ্যে স্লিপার ক্লাস ট্রেন টিকিট, অর্থাৎ ক্যালকাটা থেকে জম্মু হতে পারে, আর রিটার্ন দিল্লি থেকে ক্যালকাটা। এই দুটো ট্রেন টিকিটের স্লিপার ক্লাস ট্রেন টিকিট 37,000। মানে এই ট্রেন টিকিটটা ইনক্লুড আছে এই প্যাকেজের মধ্যে। ওকে। এর মধ্যে কি যোগ হবে? এর মধ্যে যোগ হবে লে থেকে দিল্লির ফ্লাইট ফেয়ার, সেটা 7 থেকে 8,000 টাকা। আর কি যোগ হবে? যোগ হবে গুড়াস ভ্যালি 2 নাইটের স্টে। তা আমি যদি 2 নাইটের গুড়াস ভ্যালি স্টে আর তার সঙ্গে হচ্ছে ফ্লাইটের টিকিট আপ অ্যান্ড ডাউন নিয়ে এই টোটাল প্যাকেজটা 14 দিনের আমার খরচা হচ্ছে 48,000। অর্থাৎ একটা ফ্লাইট গুড়াস ভ্যালি এন্টায়ার হচ্ছে, মানে কাশ্মীরে তাহলে কিন্তু আমার হয়ে গেল 4 দিন, 2 দিন শ্রীনগর, 2 দিন গুড়াস, 2 দিন কার্গিল, 2 দিন লে, 2 দিন নুব্রা, 1 দিন প্যাংগং, রিটার্ন 1 দিন আবার লে। এই হচ্ছে আমার টোটাল প্যাকেজ। এর মধ্যে ট্রেনের টিকিট বললাম, ফ্লাইটের টিকিট বললাম, খাওয়া দাওয়া বললাম, ব্রেকফাস্ট, লাঞ্চ এন্ড ডিনার, এন্টার ট্রান্সপোর্টেশন, আর এই টিকিটস। আচ্ছা, তো আপনার ট্যুর সম্বন্ধে সবটাই আবার আইডিয়া। আরো একটা ইনক্লুশন আছে এর মধ্যে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিচ্ছি, ট্রাভেল ইন্স্যুরেন্স। একদম। কারণ কখন কার কি হতে পারে একদম। এটা আমরা ভেবেচিন্তে আমরা প্রতিটা ডোমেস্টিক ট্যুরে কিন্তু আমরা ইন্স্যুরেন্স দিচ্ছি। বাহ। তা স্যার, আপনার ট্যুর সম্বন্ধে পুরোটা আইডিয়া হলো। আপনার আপনি প্যাকেজ সম্বন্ধে বললেন, সাইট সিন বললেন, ইনক্লুশন থাকছে। এবার একটু অফ টপিকে আসছি আমি, যে লাদাখ যদি মানুষ যায়, তো সেই ক্ষেত্রে সেইখানে এমন কি জিনিস আছে যেটা নিজের মানে প্রিয়জনের জন্য, আমরা যখন ঘুরতে যাই কোথাও, তখন সেখান থেকে তো কোনো স্মৃতি আনতেই চাই, তাই না? তো ওইখানে এমন কি আছে যেটা নিয়ে আসা যায় বাড়ির লোকের জন্য? লাদাখ ট্যুরের স্মৃতিটা হচ্ছে সবচেয়ে বড় স্মৃতি হচ্ছে নিজের চোখটাকে খুলে রেখে লাদাখটাকে এনজয় করা। এটাই সবচেয়ে বড় ধরে রাখার মতো। যদি এটাকে ধরতে পারে, এটা সবচেয়ে বড় স্মৃতি। এবার যদি মনে করেন আমি কারোর জন্য কিছু আনবো, সেই জন্য কিন্তু লাদাখ না, লাদাখের সামান্য কিছু হ্যান্ডিক্যাপস আছে, এটা লেতে পাওয়া যায়, দেখা যেতে পারে। আদারওয়াইজ নুব্রা, প্যাংগং এই রুটগুলো হচ্ছে খুব টাফেস্ট রুট। এখানে কোনো শপিং এর জায়গা বলতে আহামরি কিছু নেই। ফলে কাশ্মীরে প্রচুর শপিং হতে পারে, আপনি কাশ্মীর থেকে নিতে পারেন, প্রচুর শপিং আছে। কাশ্মীর ট্যুরে শাল কিনুন, বাদাম কিনুন, নাট কিনুন। বাট এই কিছুটা দুর্গমই বলতে পারি, লে রুটের শপিং যদি হয়, তাহলে জাস্ট সিম্পলি হ্যান্ডিক্যাপ ছাড়া আমার কিছু নেই। ফলে সে লাদাখের শপিং আমি খুব একটা সাজেশন কাউকে দেবো না। তা গুরাজ ভ্যালি আপনি যখন বলছেন কাশ্মীর সাইডে আসছে, তো গুরাজ ভ্যালি তো শপিং করা যাবে না? একদমই নয়। আচ্ছা, বললাম আমার এই অফবিট রুটগুলো যে যে চোখ দিয়ে যেটা দেখবেন, এটাকেই ক্যাপচার করুন। সিন্ধু নদের কি বৈচিত্র্য হতে পারে সেটা গুরাজে না গেলে বোঝা যাবে না। যে সিন্ধু নদের যে বয়ে চলেছে, তার যে কি সৌন্দর্য,
পাহাড়ের যে রূপ, এক পাশে পাকিস্তান বর্ডার ওইদিকে রয়েছে, পাশ দিয়ে বুড়াস বেরিয়ে আছে, ছোট্ট একটা গ্রাম, সেই ভার্জিন গ্রামটার যে বৈচিত্র্য, এটাই তো দেখবেন, এটাই আপনার কাছে বড় একটা স্মৃতি, আপনার মনের কোণে হয়তো অনেকদিন থেকে যাবে, যেটুকু আপনি আমার সাথে করবেন। তা আপনার কাছ থেকে ট্যুর সম্বন্ধে শুনে মনে হলো যে খুবই অ্যাডভেঞ্চারাস একটা ট্যুর আপনার, মানে আপনি যেটা করান লাদাখটা, যে অফবিট টপিক সব কিছু নিয়ে আপনি যেভাবে রেখেছেন। তা যারা লাদাখ যাচ্ছে বা যারা এমনিতেও ঘুরতে যায়, মানে সেই ভ্রমণ প্রেমীদের জন্য কোনো অ্যাডভাইস যেটা আপনি দিতে চান যে লাদাখে যদি যান তো এইটা জিনিসটা অবশ্যই করে আসুন? লাদাখ ট্যুরটা যখনই বারবার বলছি একটু অ্যাডভেঞ্চারাস ট্যুর, আমরা অনেক সময় না বাইরে গেলে কি হয়, আমরা অনেক সময় বেশি অ্যাডভেঞ্চারাস হয়ে যাই, একটু হই হুল্লোড় বেশি করি, বেশি এক্সাইটেড, একটু বেশি সাউন্ড করি। লাদাখ ট্যুরে একটু সংযত থাকাটাই হচ্ছে সবচেয়ে বড়। কেন লাদাখ ট্যুরে এই যে হাই অল্টিটিউড যে গ্রেডিয়েন্টস গুলো রয়েছে না, 10,000, 11,000, 18,000, 14,000, এটা বডিকে কিছুটাও তার এফেক্ট ফেলে। ফলে এটাকে ঠিক করার জন্য যতটা এনার্জি স্টোর করে রাখা যায় নিজের মধ্যে, এনার্জি স্টোর মানে আমরা হই হুল্লোড় করলাম, খুব লাফালাম, এই প্যাংগং লেকে খুব লাফালাম, না, একদম না। প্যাংগং লেক ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর প্যাংগং লেক। জলের মধ্যে আপনি ক্রিস্টাল ক্লিয়ার, আপনি স্টোন গুলো দেখতে পাচ্ছেন। আমার অনেক টুরে লোক লাফিয়ে পড়ছে জলের মধ্যে, আর জল কিন্তু প্রচন্ড ঠান্ডা। লোকে শুনছেন, ভাবছে রোদ তো রয়েছে, কি সুন্দর জলের কালার, লাফাই দুটো। আমি লাফিয়েছি সন্ধ্যাবেলা, ঠিক দাদা একটু প্রবলেম হচ্ছে, ব্যথা করছে, মাথা যন্ত্রণা করছে, ভমিটিং হচ্ছে, বুঝতে পারছি। এই জিনিস, এই উত্তেজনাটা যেন না থাকে, উত্তেজনা মনের মধ্যে থাকবে, তার জন্য বহিঃপ্রকাশ না থাকে লাদাখ ট্যুরের মধ্যে। যদি বহিঃপ্রকাশটা বাইরে, আমি সিন্ধু নদকে খুব সুন্দর দেখে লাফিয়ে পড়লাম, সিন্ধু নদের মধ্যে ঝাঁপ দিলাম, একটু স্নান করে নি, না, প্যাংগং ভীষণ সুন্দর লাগছে, জলে একটু হাত দিলাম, ঠিক আছে, কিন্তু নাচানাচি করে বেশি তো ডেপ নেই, একটু নেমে পড়ি। ওই যে ঠান্ডাটা যে লেগে গেল আপনার পায়ে, এটা যে কতক্ষণ আপনাকে কষ্ট দিতে পারে, কারণ কি সন্ধ্যার পরে কিন্তু টেম্পারেচারটা ডাউন হয়ে যাবে, আপনি তো ঘরে যাবেন, তারপর ওটাকে আপনাকে সময় লাগবে বডিটা অ্যাক্লিমেটাইজ করতে, কারণ পায়ে ঠান্ডাটা অনেকক্ষণ ধরে লেগে রয়েছে, জলে আপনি অনেকক্ষণ ধরে ছিলেন। ফলে উত্তেজনা নিশ্চয়ই থাকবে ঘুরতে গেলে, সেই উত্তেজনার এক্সপ্রেশন যে বহিঃপ্রকাশ, সেটা যেন কম থাকে লাদাখ ট্যুরে। আচ্ছা, এই জিনিসটা কি সবার জন্য অ্যাপ্লিকেবল, মানে যারা ইয়াং এজ হয়? একদম তাই, একদমই। আমি এটা আগের বছরই বলছি, আগের বছর একটি মেয়ে বোধহয় কোথাকার, আমি বারণ করলাম প্যাংগং তো লাফিও না, তুমি জলের ধারে থাকো। জলের ভিতরে হাঁটতে 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 এদিক থেকে ওদিক করছে, আমি ডাকছি, আর তোমাদের পর ঠান্ডা লেগে যাবে, রাত্রে কিন্তু তুমি কষ্ট পাবে, কিন্তু আর কিচ্ছু হবে না, আমার তুমি কিন্তু কষ্ট পাবে, তুমি আসো গাড়িতে দাও, আমি তারপর গাড়ি ছেড়ে দেবো। বকাবকি করে নিয়ে এলাম, গাড়িতে ওঠালাম, যে আমি প্যাংগং লেক রাতের বেলা, প্যাংগং লেক 11,000 না 11,500 অল্টিটিউড প্যাংগং লেক। সন্ধ্যাবেলায় আমরা গিয়ে যে রুমে আর ডাকি না, চা কফি বা একটা পাপড় আমরা রুমে সার্ভিস করে দিই। হ্যাঁ, ডিনারের সময় সবাইকে বলা হয় রেস্টুরেন্টে আসুন, আর আসতে পারছেন, দাদা ব্রিদিং ট্রাবল হচ্ছে, দাদা এই প্রবলেম হচ্ছে, দাদা। আমার কাছে হোমিওপ্যাথিক কোকো 30 ছিল, আমি দিলাম, সারা রাত তার মা তাকে সেবা করেছে। এটা হয়, মানে ফলে এটা সবার জন্য অ্যাপ্লিকেবল একদম। ফলে ব্রিদিং ট্রাবল হতেই পারে, কিন্তু যদি ঠিক মতো মেনে চলে কিচ্ছু করতে। আমি আবার লোককে এটাও চ্যালেঞ্জ দিই, আপনি আমার সঙ্গে চলুন, শুধু একটু গাইডলাইন গুলো, যে উত্তেজনাটা বেশি করবেন, ঘুরুন, হাঁটাচলা করবেন, সবকিছু করবেন, বডিকে অ্যাক্টিভ। আমি তো অ্যাক্টিভনেস করতে করতে অল্টিটিউডটাকে গেইন করছি লাদাখে, অল্টিটিউড অনেকটা। আমরা সি লেভেলে থাকি, আমাকে 18,000, 17,000, 14,000, 11,000 অল্টিটিউড আমি কয়দিনের জন্য যাচ্ছি ঘুরতে, তাহলে সেই অল্টিটিউডে আমি তো অভ্যস্ত নই, সেটা আমার কাছে 10 দিনের জন্য একটা, 12 দিনের জন্য একটা ট্যুর। সেই ওয়েদারে গিয়ে কদিনের জন্য শরীরটাকে সুস্থ রেখে আবার আমাকে প্লেন ল্যান্ডে ফিরে আসতে হবে, ফলে তার জন্য আমার বডিটাকে ঠিক রাখতে হবে। ফলে এই বহিঃপ্রকাশগুলো বা এক্সপ্রেশনগুলো, লাফালাফি করে এনার্জিটাকে নষ্ট না করে এনার্জিটাকে শরীরের ভিতরে ধরে রাখতে হবে, তবে লাদাখ ট্যুরটা সুন্দর হবে।
এবার যে লাদাখ যেহেতু এত হাই অ্যালটিটিউডে, তো সেই ক্ষেত্রে যারা ওল্ড এজ যারা আপনার সাথে যায়, তো তাদের ব্রিথিং সমস্যা কিছুটা হোক না, ইন জেনারেল যেটা সঙ্গে আমরা একটু মেডিসিন তো সঙ্গে রাখি আমরা, ইন জেনারেল সেটা তো হতেও পারে, তবে হসপিটাল ফেসিলিটি খুবই ভালো লাদাখে। আর ইন জেনারেল এতদিন ধরে আমি যে ট্যুর করছি 2007 সাল থেকে, 2007 থেকে আমি লাদাখ করছি, এখন পর্যন্ত সেইভাবে কিছু হয়নি। দু একটা দেখুন ব্রিদিং টাউন হতেই পারে, তার জন্য মেডিসিন থাকে, সঙ্গে ছোট অক্সিজেন সিলিন্ডার আমরাও রেখে দিই, এইটুকুই যথেষ্ট। ওকে স্যার, থ্যাংক ইউ আজকের জন্য, আপনার এই সুন্দর ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করার জন্য। নেক্সট উইকে আপনার সাথে আবার বসবো কোনো ইন্টারন্যাশনাল হোক বা ডোমেস্টিক ট্যুর নিয়ে। আজকে যেটা আপনি ইনফরমেশনটা দিলেন হয়তো অনেকের জন্য হেল্পফুল হবে। আজকের জন্য উঠি স্যার, ধন্যবাদ। ধন্যবাদ।